আজকের ভিডিও আশা করি তোমাদের ভবিষ্যৎ জীবনকে অনেক বেশি সুন্দর করবে। আজকের ভিডিও আশা করি তোমাদেরকে ডাক্তার হওয়ার দৌড়ে ছুটতে ছুটতে রোগী বানিয়ে ফেলবে না, হেলথকে মেনটেন করে ফিট। তাই হেলথ মেনটেন করতে পারলে তুমিও কিন্তু 60 বছর বয়সে মিলিয়ন সমান হতে পারো। হেলথকে মেনটেন করতে পারলে তুমিও কিন্তু 40 বছর বয়সের MS ধোনি হতে পারো, সেভাবেই ছুটতে পারো। তুমিও কিন্তু হেলথকে মেনটেন করতে পারলে বিরাট কোহলি হতে পারো। আলোচনাটা রাখতে ভয় পাই, সেইটা নিয়েও আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব, অর্থাৎ সেক্সুয়াল হেলথ নিয়ে আলোচনা করব। বিকাম এ স্টুডেন্ট ফিজিক্যালি অ্যাক্টিভ, কিভাবে এই বয়সে অবভিয়াসলি আমাদের মধ্যে বয়ঃসন্ধিকালে আমাদের মধ্যে একটা সেক্সুয়াল ইন্টেনশন জাগে। ইমোশনালি কিভাবে স্ট্রং থাকবে, সোশ্যালি স্ট্রং থাকাও দরকার। আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করে দিলাম আজকের এই ভিডিওতে যে কিভাবে বাংলার প্রত্যেকটি ছেলে তারা এগিয়ে যাবে, বাংলার প্রত্যেকটি মেয়ে তারা এগিয়ে যাবে। এবার তোমাদের কাজ এই ভিডিওটাকে শেয়ার করা, তোমাদের কাজ বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দেওয়া। রাখতে সঠিক শিক্ষা এবং স্বাস্থ্য, হতেই হবে তোমাকে ভীষণ ব্যস্ত। 90% অ্যাবাভ স্টুডেন্ট প্রত্যেকের একটাই সমস্যা যে পড়াশুনোর সাথে হেলথকে মেনটেন করতে পারে না, এবং তার জন্যই তাদেরকে অনেক বড় খেসারত দিতে হয়, তার জন্যই তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হেলথ যদি তোমার সাথ না দেয় তাহলে তুমি এডুকেশন নিয়ে কিভাবে এগিয়ে যাবে? যদি তোমার স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে তুমি লং টাইম কিভাবে নিজেকে নিয়ে খাটাবে, কিভাবে তুমি ভালো রেজাল্ট করবে? তোমার পড়াশোনার মাঝে হঠাৎ যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, সেটা নিয়ে যদি তোমার টাইমটা ওয়েস্ট হয়ে যায় তাহলে কিভাবে সেটা ম্যানেজ করবে? তাই আমাদের অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টকে এটা মনে রাখা উচিত যে হেলথ একটা ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ হেলথকে, শরীরকে গুরুত্ব দেওয়া উচিত। যদি শরীরকে গুরুত্ব না দাও তাহলে শরীর কিন্তু তোমাকে বিভ্রান্ত করবে, তোমাকে সমস্যায় ফেলতে পারে। তাই আজকের ভিডিও তাদের জন্য, সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা এক্স্যাক্টলি ভাবছে যে শরীর এবং পড়াশুনো দুটোকে মেনটেন করে এগিয়ে যাবে কিন্তু তারা পারছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আজকে আমি যে ওয়েটা তোমাদেরকে দেখাবো, যে পথটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, সেই পথটাতে তোমরা যদি হাঁটো, সেই পথটাকে তোমরা যদি প্রপারলি মেনটেন করো তাহলে অবভিয়াসলি তোমরা পৌঁছতে পারো সেই উচ্চতার শিখরে, এক্স্যাক্টলি যেখানে তোমরা পৌঁছতে চাও। তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। চলো আমরা স্টার্ট করে দিই। হেলথ বলতে আমরা বেসিক্যালি বুঝি স্বাস্থ্য বলতে শুধুমাত্র ফিজিক্যাল অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের কথা, কিন্তু না, শারীরিক নয়। স্বাস্থ্য অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, শুধু শরীর ছাড়াও আরও অনেক, মানে ফিজিক্যাল হেলথ ছাড়াও মেন্টাল হেলথ থেকে শুরু করে আরও অনেকগুলো হেলথের উপর নির্ভর করে। আমরা এক্স্যাক্টলি সেগুলো বলবো এবং কিভাবে পড়াশুনোর পাশাপাশি সেগুলোকে মেনটেন করতে পারো সেগুলো নিয়ে কথা বলবো। আজকের ভিডিও আশা করি তোমাদের ভবিষ্যৎ জীবনকে অনেক বেশি সুন্দর করবে। আজকের ভিডিও আশা করি তোমাদেরকে ডাক্তার হওয়ার দৌড়ে ছুটতে ছুটতে রোগী বানিয়ে ফেলবে না। অনেক এমন স্টুডেন্ট আছে যারা ভালো পড়াশুনো করার জন্য এক্সারসাইজ বা হেলথকে নজর দেয় না। হেলথকে নজর না দেওয়ার জন্য তারা আস্তে আস্তে কিন্তু রোগীতে পরিণত হয়। বেশিরভাগ স্টুডেন্ট গ্যাস্ট্রোলজি, পেটের ব্যথা, এই সমস্ত সমস্যায় ভুগতে থাকে। তো আজকের এই ভিডিওটা থেকে আমরা পুরো ইনফরমেশন পাবো এবং এভাবে চললে আমরা ঠিক কাটিয়ে উঠতে পারবো, আমরা একদম ঠিকঠাক পয়েন্টে পৌঁছতে পারবো। আচ্ছা, একটা মানুষের হেলথ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রথম ফিজিক্যাল, অর্থাৎ ফিজিক্যাল হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবভিয়াসলি এটা ফার্স্ট। কিন্তু ফিজিক্যাল হেলথ ছাড়াও আর অনেকগুলো হেলথ যেগুলো আমাদের মেনটেন করাটা আবশ্যিক, যেগুলো মেনটেন না করলে আমরা কিন্তু সঠিক থাকতে পারবো না। তাই ফিজিক্যাল হেলথের পাশাপাশি সেক্সুয়াল হেলথ, অর্থাৎ সেক্সুয়ালি আমরা স্ট্রং থাকছি কি না, ইমোশনালি আমরা কতটা স্ট্রং থাকছি, ইমোশনাল হেলথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ ইমোশনালি আমরা যদি স্ট্রং না থাকতে পারি, তোমরা এটা শুনেছো যে প্রত্যেকটি অসুস্থতার জন্ম হয় শরীর থেকে নয়, তার মন থেকে। অর্থাৎ একটা মানুষ যদি মানসিকভাবে অসুস্থ হয় সেই কিন্তু আসলেই শারীরিকভাবে অসুস্থ। আর এমন মানুষ আমি ব্যক্তিগতভাবে দেখেছি যারা শারীরিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও তারা মানসিকভাবে অসুস্থ না হওয়া, অর্থাৎ পজিটিভিটির কারণে তারা সেই শারীরিক অসুস্থতাকে কাটিয়ে উঠতে পারে। ওকে, আর
আমরা সোশ্যাল হেলথের কথা নিয়েও আলোচনা করব, একদম ইন ডিটেলস আলোচনা করব, যে আলোচনাগুলো তোমাদের গুরুজনেরা, তোমাদের যে বাবা মা বা তোমাদের প্রতিবেশী, তোমাদের দাদা দিদি, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের স্কুলের টিচাররা যে আলোচনাটা রাখে না, যে আলোচনাটা রাখতে ভয় পায়, সেইটা নিয়েও আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব। অর্থাৎ সেক্সুয়াল হেলথ নিয়ে আলোচনা করব, যে এটা নিয়ে অনেকে বিব্রত বোধ করে, অনেকে মনে করে যে সেক্সুয়াল হেলথটা কতটা বলা উচিত। আজকে আমরা এক্স্যাক্টলি তোমরা যে ফেসে আছো, অ্যাডাল্ট ফেস, সেই অ্যাডাল্ট ফেস অর্থাৎ বয়ঃসন্ধিকালে এক্স্যাক্টলি তোমাদের যেগুলো জানা উচিত সেগুলো নিয়েও আমরা কথা বলবো, একদম অকপটে কথা বলবো। তো স্বাভাবিকভাবে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাও দরকার। এই বিষয়গুলো নিয়ে কথা বললে আমরা আসলেই মানুষের প্রবলেমগুলোকে বুঝতে সামর্থ্য হব, এবং প্রবলেমগুলো বুঝতে পারলে তবেই তো সলিউশন বের করার দিকে এগোবো। চলো আমরা চলে আসি প্রথম, ফিজিক্যাল হেলথ। হাউ বিকাম এ স্টুডেন্ট ফিজিক্যালি অ্যাক্টিভ। কিভাবে একজন স্টুডেন্ট ফিজিক্যালি খুব অ্যাক্টিভ থাকবে, কিভাবে সে শারীরিকভাবে সুস্থ থাকবে। প্রথম, হেলদি ইটিং হ্যাবিট। আমি বলছি যে প্রথমেই এক্সারসাইজ নয়, ফিজিক্যাল হেলথের প্রথম কাজ কিন্তু একটা প্রথমেই ভালো ইটিং হ্যাবিট তৈরি করা, অর্থাৎ খাওয়া দাওয়ার একটা ব্যালেন্স তৈরি করা, একটা ডায়েট মেনটেন করা, যে কোনগুলো খাবো আর কোনগুলো খাবো না, এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারলে, বুঝতে পারলে, লোভ সামলাতে পারলে, এক্স্যাক্টলি যেগুলো তোমার শরীরের জন্য উপকারী সেগুলো খেতে পারলে, তুমি কিন্তু আলটিমেট অনেকটা এগিয়ে থাকলে। তারপর তো অবভিয়াসলি তোমার ফিজিক্যাল অর্থাৎ এক্সারসাইজের জায়গাটা আসছে। তো আমরা কি কি খাবো, কি কি খাবো না, অবভিয়াসলি 2-3 লিটার ওয়াটার আমাদের ডেলি বেসিসে প্রয়োজন। অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি 4 লিটার পর্যন্ত ওয়াটার নিজের মধ্যে নিতে পারো, 4 লিটার পর্যন্ত জল তুমি দিনের মধ্যে খাওয়া আবশ্যিক। ইট হাইজিনিস্টিক হোমমেড ফুড। তুমি বাড়িতে বানানো খাবার, যে খাবারগুলো তোমাদের মায়েরা বা যে খাবারগুলো তোমাদের দিদি বা বাড়ির লোক বা তুমি নিজে বানাচ্ছ, এমন ধরনের খাবার খাও। হোটেল বা বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, তার কারণ বাইরের খাবার এবং বাড়ির খাবারের মধ্যে একটা পার্থক্য থেকেই যায়। সেই পার্থক্যটার জন্য বাড়ির খাবার অনেক বেশি হেলদি। নেক্সট, অ্যাভয়েড জাঙ্ক ফুড, এক্সট্রা অয়েলি ফুড, স্ট্রিট ফুড। স্টুডেন্টদেরকে আমি দেখেছি যে বেশ মাঝে মাঝেই তারা বন্ধু বান্ধবের সাথে সুযোগ পেলেই মাঝে মাঝেই তারা বন্ধু বান্ধবের সাথে চলে যায়, তাদের বিভিন্ন জায়গায় ক্যাফেতে এখানে ওখানে ট্রিট দেয়। এর জন্মদিনে ট্রিট হচ্ছে, ওর এখানে ট্রিট হচ্ছে, ওর সেখানে ট্রিট হচ্ছে, এবং সেগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে। আমার মনে হয় এই সময়টাতে, অর্থাৎ তোমাদের এই পড়াশুনোর সময়টাতে এইগুলোকে একটু অ্যাভয়েড করা দরকার, এগুলোকে একটু মেনটেন করা দরকার। ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অর্থাৎ প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খাওয়া দরকার। তবে অবভিয়াসলি এখন যেভাবে ফলের দাম, তাতে অনেকের সেটা সম্ভব নয়। অনেকের পক্ষে, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে হয়তো বাড়িতে বলে দিলে যে বাবা আমার জন্য প্রচুর ফল আনো, সেটা পসিবল হবে না। কিন্তু এমন কিছু ফল আছে যে ফলগুলো খুব কম মূল্যেও পাওয়া যায় এবং সেগুলো শরীরের জন্য উপকারী, সেগুলো অন্তত খাও। যেমন কলা, ঠিক আছে? এই ধরনের ফুডগুলোকে তোমরা কিন্তু মেনটেন করো। অবভিয়াসলি জাঙ্ক ফুডকে এড়িয়ে চলো। নেক্সট আমরা চলে আসছি তাহলে ফুডের পর আসছে আমাদের একটা ভালো ফুড হ্যাবিট তৈরি করার পর আমাদের আসছে এক্সারসাইজ। অর্থাৎ আমরা আমাদের যে আসলেই শরীরকে কিভাবে খাটাবো, শরীরকে একভাবে যদি বসে থেকে পড়াশুনো করতে গেলে তো একভাবে বসে থাকতে হয়, সেটা খুব বাজে একটা বিষয়, যে সেটা তোমার কিন্তু অনেক রোগের উৎপত্তি ঘটায়। একভাবে পেট চেপে বসে থাকা এটা খুব খারাপ জিনিস। বিশেষত ছেলেদের ক্ষেত্রে হয় কি, ছেলেরা একটু তবুও খেলাধুলো করে, কিন্তু মেয়েরা নর্মালি এখন দেখা যায় যে বেশিরভাগ মেয়ে খেলাধুলো একেবারেই করে না, সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ দিয়ে পড়ে আছে। এটা কিন্তু তোমাকে আসলেই তোমার, হয়তো তুমি 1 বছর ভালো রেজাল্ট করলে, হয়তো তুমি তোমার আপকামিং যে পরীক্ষা সেটাতে ক্র্যাক করে গেলে, কিন্তু তারপর পুরো ফিউচার তোমাকে কতদিন তুমি লাস্টিং করবে, কতদিন তুমি টিকবে এই পৃথিবীতে। দেখো আমরা তো কেউই একেবারেই অমরত্ব পাবো না, সুতরাং আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাদেরকে এখানে এক্সিস্ট করতে হবে, এবং সেটা আমাদের নিজস্ব লড়াই যে আমরা কতদিন পর্যন্ত এখানে এক্সিস্ট করব, আমাদের সেইটাই মেন লড়াই। সেই জন্য আমার মনে হয় যে আমরা বর্তমানকে গুরুত্ব
গুরুত্ব দিতে গিয়ে ভবিষ্যৎকে হারিয়ে ফেলি, সেটা যেন না হয়। ওকে, অর্থাৎ আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, আউটডোর গেম, রানিং, সাইক্লিং, যোগা, ফুটবল, ক্রিকেট এই ধরনের খেলা খেলতে হবে, এক্সারসাইজ করতে হবে নিজেদেরকে। মেয়েদের ক্ষেত্রে বিশেষত ফুটবল ক্রিকেট তো খেলতে পারবে না, বা অনেকেই আছো ফুটবল ক্রিকেট বা দৌড়ানোতে কমফোর্টেবল নয়, অনেক মেয়েই এখন আছে যারা এই খেলাধুলোগুলো করছে, তাদের ক্ষেত্রে আলাদা ব্যতিক্রমী। কিন্তু যারা করছে না, যারা কমফোর্টেবল নয়, তারা অন্তত পক্ষে যোগা, মেডিটেশন বা ঘরের মধ্যে ইনডোর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো করা যায় সেই এক্সারসাইজগুলো তারা করো। অর্থাৎ এক্সারসাইজটাকে কিন্তু তোমাদেরকে করতেই হবে। এক্সারসাইজ এনি হাউ তোমরা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় তোমরা ধরো 1 আওয়ার ঠিক করে নিলে, সেটা সকালে অর্থাৎ মর্নিংয়ে হতে পারে, সেটা বিকালে হতে পারে, সেটা সন্ধ্যায় হতে পারে, কিন্তু দিনের কোনো একটা সময় 1 আওয়ার তোমরা এই প্র্যাকটিসটা করো। এবার ভুল সময় অবশ্যই করবে না, ভাত খেয়ে উঠেই যোগা করছো বা ফুটবল খেলতে যাচ্ছ, সেটা যেন না হয়। অবভিয়াসলি আমাদের খাওয়া দাওয়ার অন্তত পক্ষে 3 ঘন্টা আগে বা 3 ঘন্টা পরে এই আমাদের খেলাধুলোগুলো করতে হবে, ঠিক আছে? আর খেলাধুলোর পরে অবভিয়াসলি খাওয়া দাওয়া করতে পারো। এবার আমাদের স্লিপ অর্থাৎ ঘুমের যে প্রয়োজনীয়তা, সেই ঘুমের প্রয়োজনীয়তাটা কতটা, তোমার স্লিপ সাইকেল অর্থাৎ ঘুমটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে দেখবে সারাদিন শরীর অলস লাগবে, সারাদিন কিন্তু তোমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করবে, সারাদিন তোমাকে অন্যান্য যে কোনো কাজে তুমি ফোকাস করতে পারবে না। তাই রাতে একটা নির্দিষ্ট সময় ঘুমাও, অবভিয়াসলি চেষ্টা করো 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর। যদি 7 ঘন্টা নাও হয় 6 ঘন্টা মিনিমাম তোমাকে রেস্ট দিতে হবে, শরীরকে ঘুমোতে হবে। এবং সেটা আমি চাই ব্যক্তিগতভাবে অবভিয়াসলি তোমাদেরকে রিকমেন্ড করব যেন সেই সময়টা তোমাদের একটু মিডনাইট থেকে সকাল অর্থাৎ খুব আর্লি মর্নিং পর্যন্ত হতে পারে। অর্থাৎ তুমি ধরো 12টা থেকে 6টা বা 11টা থেকে 5টা এই টাইম শিডিউলটাকে তুমি মেনটেন করো। সকালে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ। একটা স্টুডেন্ট তোমরা ভাবো যে আমি তো রাত 2-3টে পর্যন্ত পড়ি, দিনের বেলা একটু দেরিতে উঠি, আমার তো কিছু হয় না, আমি তো ঠিকই আছি। এখন হচ্ছে না বাবা, এই সময়টাতে হবে না, কিন্তু 2-3 বছর পর কিন্তু তোমার এটা এফেক্ট পড়বে ইন্টারনালি, অর্থাৎ তোমার বডির মধ্যে ভিতরে কি হচ্ছে তুমি কিভাবে বুঝবে? এখন তার এফেক্ট নাও হতে পারে, কিন্তু ভবিষ্যতে সেই এফেক্টটা পড়বে না কে বলেছে? তার জন্য তোমরা যে কোনো মোটিভেশনাল মানুষকে দেখবে, যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবে, যে কোনো কাউকে বলবে যে আমি তো 6 ঘন্টা ঘুমাচ্ছি, আমি রাত্রে দেরি করে ঘুমাচ্ছি, দিনে দেরি করে উঠছি, তোমার বলবে এটা ইটস নট এ রাইট ওয়ে, এটা কিন্তু সঠিক পথ নয়। তার কারণ এই পদ্ধতি যারাই অবলম্বন করেছে তারা সবাই কিন্তু ভুগেছে। তোমরা দেখবে তোমাদের দাদা দিদি বা তোমাদের বাবা মা যারা কর্পোরেট সেক্টরে চাকরি করে এবং নাইট ডিউটি করে, তাদের কিন্তু শারীরিক অসুস্থতা, যারা খুব তাড়াতাড়ি আর্লি রাইজিং অর্থাৎ খুব তাড়াতাড়ি সকালে ওঠে এবং রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে যায়, তাদের থেকে শরীরের কন্ডিশন খারাপ। বোঝা গেল? তাহলে এটাকে মেনটেন করবে। আর ঘুমোতে যাওয়ার আগে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবভিয়াসলি সমস্ত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, সেটা হতে পারে ফোন, হতে পারে ল্যাপটপ, এই জিনিসপত্রগুলোকে তুমি একটু আগে মানে ঘুমোতে যাওয়ার অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টা হলে সেটা তো খুবই ভালো, তার আগে অন্তত তুমি এগুলোকে ছেড়ে যাও। অর্থাৎ তুমি ঘুমোতে যাওয়ার আগে গল্পের বই পড়তে পড়তে ঘুমাও, তুমি ঘুমোতে যাওয়ার আগে জাস্ট কিছু ভাবতে ভাবতে ঘুমাও, বা নেক্সট ডের প্ল্যানিং তুমি খাতা পেন নিয়ে লেখো, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ফোনটাকে ব্যবহার করো না, ঠিক আছে? বা ল্যাপটপ। চলো এরপর হাউ বিকাম এ স্টুডেন্ট সেক্সুয়ালি হেলদি, কিভাবে একজন স্টুডেন্ট সে সেক্সুয়ালি ফিট রাখতে পারে নিজেকে। তোমরা যে এজে বিলং করছো, এটা বয়ঃসন্ধিকাল, এই এজটা খুব সাংঘাতিক হয়। এই এজে প্রত্যেকটা স্টুডেন্ট রঙিন চশমা পরে থাকে চোখে, এবং তার জন্যই কিন্তু তাকে পৃথিবীটা তার কাছে রঙিন লাগে, এবং তাকে পরবর্তীতে আজ থেকে 5 বছর পর তাকে ক্যাশারাত দিতে হবে, তাকে সমস্যায় পড়তে হবে, এই শুধুমাত্র এটার জন্য। তাই এই এজটাকে, এই বয়ঃসন্ধি কালটাকে, এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে, এই অ্যাডাল্ট এজটাকে তোমাদের কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে? এই বয়সে অনেক কিছুই মনে হবে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা করবে আর কোনটা করবে না, কোনটা তোমার জন্য ভালো আর কোনটা তোমার জন্য খারাপ, এর পার্থক্যটা বুঝতে হবে। কেউ বললে তুমি বুঝবে না। অনেক বাবা মা বা দাদা দিদি তারা যদি তোমাকে সাজেস্ট করে, তারা যদি তোমাকে অ্যাডভাইস করে, তাহলে তোমার মনে হবে ধুর কি বলছে, আমি আমার মতো চলবো, আমি তো রাজা, এরকম মনে হবে। কিন্তু আলটিমেট তুমি যদি পার্থক্য করতে পারো, ইয়েস দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ রং, এই দুটোর মধ্যে যদি পার্থক্য করতে পারো, তাহলেই কিন্তু তুমি আলটিমেট ফোকাসটাকে ধরে রাখতে পারবে। সুতরাং তোমরা যথেষ্ট বড়,
পার্থক্য করা শেখো। কোনটার মধ্যে? ঠিক এবং ভুলের মধ্যে। কোনগুলো ঠিক কোনগুলো ভুল? দেখো এই বয়সে অবভিয়াসলি আমাদের মধ্যে বয়ঃসন্ধিকালে আমাদের মধ্যে একটা সেক্সুয়াল ইন্টেনশন জাগে বিপরীত লিঙ্গের প্রতি, অর্থাৎ আমরা একটা আকর্ষণ তৈরি হয় বিপরীত লিঙ্গের প্রতি, আমাদের একটা টান তৈরি হয়। সেটা পড়ার ব্যাচে কোনো ছেলের কোনো মেয়ের প্রতি হতে পারে, কোনো মেয়ের কোনো ছেলের প্রতি হতে পারে, বা এই সম্পর্ক তো এই সময়ে তোমাদের আরও অনেক রকম তোমাদের ডিস্ট্রাকশন এই সময়ে ভিড় জমাতে পারে, আরও অনেক রকম সমস্যায় তোমরা পড়তে পারো। তো সেগুলো নিয়েই এখানে লেখা আছে যে তোমাদের সেক্সুয়াল হেলথ সম্পর্কে একদম ঠিকঠাক ইনফরমেশান তোমাদেরকে জোগাড় করতে হবে যে কোনটা তোমাদের সেক্সুয়াল হেলথের জন্য ইম্পর্টেন্ট, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ নয়। নো ইয়োর বাউন্ডারিজ অ্যান্ড লিমিটেশন। তোমার বাউন্ডারি এবং তোমার লিমিটেশনটাকে তোমাকে নিজেকেই ঠিক করতে হবে। তুমি একটা লিমিটেশন ঠিক করো যে এই পর্যন্ত আমি যেতে পারি, তার বাইরে কিন্তু যেও না। তার বাইরে যদি চলে যাও তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো, তোমার সমস্যায় অ্যারাইজ হতে পারে। ওকে, তোমার বাউন্ডারিগুলো জানতে হবে। স্প্রেড দি রাইট অ্যাওয়ারনেস ইন ইউর লোকাল কমিউনিটি, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সার্কেল। একটা এই সময়ে বিশেষত বিভ্রান্ত করে ফ্রেন্ড বা একটা প্রতিবেশী বা কমিউনিটি তোমাকে বিভ্রান্ত করতে পারে। সুতরাং তুমি নিজে বিভ্রান্ত হয়েও না এবং এই মানুষগুলোর মধ্যে একটা অ্যাওয়ারনেস ছড়িয়ে দাও যে এই মানুষগুলোর মধ্যে তুমিও এক্স্যাক্টলি যেটা ঠিক সেটা জানো এবং সেটাকে তুমি ছড়িয়ে দাও। নেক্সট চলে আসি, অ্যাভয়েড আননেসেসারি সেক্সুয়াল ডিজায়ার লাইক অ্যাডাল্ট সাইট। এই বয়সে অনেক স্টুডেন্ট এই প্রবলেমটাতে পড়ে, এটা ডিস্ট্রাকশন তৈরি হয়। যেহেতু আমরা এই মুহূর্তে ফোনটাকে ছাড়া বাঁচতে পারবো না, ফোন আমাদের অনেক বেশি কার্যকরী ভূমিকা নেয়, ফোন ইউজ করে আমাদেরকে পড়াশুনো থেকে শুরু করে অনেক কিছু করতে হয়। সুতরাং ফোন তোমাদের হাতে থাকবে সারাক্ষণ, এটাই স্বাভাবিক। কিন্তু ফোনকে তোমরা কি কাজে ইউজ করছো সেটা খুব ইম্পর্টেন্ট। ফোনকে তোমরা ইউটিউবে ক্লাস দেখার কাজে ব্যবহার করছো, নাকি ফোনকে তোমরা গুগল সার্চ করে কোনো পর্ন সাইট খুলছো এবং সেখান থেকে তোমরা সেই পর্নটাতে ডুবে যাচ্ছ? এটা কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট। দেখো হাতের মধ্যে সব আছে, সবটাই তোমরা জানো কোথা থেকে কি হয়। সুতরাং তোমরা সেটাকে ইউজ করবে কিনা সেটা ডিপেন্ড করছে তোমাদের উপরে। তোমরা যদি ইউজ করো, পর্ন অ্যাডিকশন খুব বাজে জিনিস। যদি কন্টিনিউয়াসলি তোমরা পর্ন সাইট খুলতে থাকো এবং পর্ন সাইটে ভিডিও দেখতে থাকো, তাহলে যেটা হয় সেটা হচ্ছে একটা অ্যাডিকশন তৈরি হবে তোমার মধ্যে, এবং এই অ্যাডিকশনটা সিগারেট, বিড়ি বা মদের থেকে কোনো অর্থে কম নয়। অর্থাৎ এই অ্যাডিকশনটা কিন্তু তোমাকে ডোবাবে। এই অ্যাডিকশনটা তোমাকে দিনরাত পাগলের মতো তোমাকে ওই সাইট খুলতে উদ্যত করবে। তোমাকে সবসময় একটা মাইন্ডের মধ্যে পড়তে যাচ্ছ, সেখানেও মনে হচ্ছে বাড়িতে এসে এটা খুলে দেখবো। তুমি কোনো কাজ করছো, পড়াশুনো করছো, ম্যাথ সলভ করছো, হঠাৎ করে তুমি পর্ন সাইটে গিয়ে পর্ন খুলে দেখতে থাকছো। তো এইটা তোমার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বাজে এফেক্ট ফেলতে পারে, এটা তোমার ক্ষেত্রে অনেক সমস্যায় ফেলতে পারে। তাই অবভিয়াসলি আমি বলবো, রিকমেন্ড করবো তোমাদের প্রত্যেককে, ছেলে এবং মেয়ে বোথ, তোমরা কিন্তু পর্ন সাইট, আমাদের ইন্ডিয়াতে পর্ন ব্যান্ড, তারপরও এমন অনেক সাইট আছে যে সাইটগুলোতে তোমরা জানো নিশ্চয়ই যে তোমরা খুললে সেগুলো পেতে পারো, কিন্তু তোমরা অবভিয়াসলি সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখো। তার কারণ এই বয়সে এটা খুব বেশি জরুরি। যদি এটা বিরত না রাখতে পারো তাহলে কিন্তু ভুগবে তোমরাই, ডুববে তোমরাই। ওকে, কেউ এভাবে তোমাদেরকে সাজেস্ট করবে না, কেউ এভাবে এই বিষয়গুলো নিয়ে এত খোলাখুলি কথা বলবে না। আমি বলছি বিকজ এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকারি তোমাদের এই বয়সের জন্য। তোমরা তো সবে বড় হচ্ছ, কেউ যদি তোমাদেরকে অ্যাডভাইস না করে, কেউ যদি তোমাদের ঠিক ভুলটা ধরিয়ে না দেয়, তোমরাও বা কিভাবে বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল? তাই জন্য আমি আছি তোমাদের পাশে। আমি বলবো পুরোটাই একদম এক্সেসিভ মাস্টারবেশন, যে সেকেন্ড পয়েন্ট আমাদের, এটাও এই পর্ন সাইটের সাথে যুক্ত। যে তোমরা এই বয়সে যেটা হয় সেটা হচ্ছে সেক্সুয়ালি নিজেদেরকে এত বেশি ইনভলভ করে ফেলো মাস্টারবেশন বা এই ধরনের কাজকর্মে, যার ফলে যেটা হয়, যেটা কন্টিনিউয়াসলি করতে থাকলে, কন্টিনিউয়াসলি যদি করতে থাকো তাহলে কিন্তু শারীরিক দুর্বলতা তৈরি হয়। এক্সেসিভ মাস্টারবেশন তোমাকে কি কি ফল্ট করতে পারে, কি কি সমস্যায় ফেলতে পারে? তুমি রুগ্ন হয়ে যাবে শারীরিকভাবে, তুমি আস্তে আস্তে খুব স্লো হয়ে যাবে, এবং অবশ্যই তুমি যখনই পড়তে যাচ্ছ বা তোমার যখন এই মুহূর্তটা, এই সময়টাতে অত্যন্ত ফোকাস থাকার কথা, সেই সময়টাতে তোমার দেখা যাবে যে তোমার ফোকাসের অত্যন্ত অভাব ঘটছে, সব সময় তোমার মনে হচ্ছে যে শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো হতে পারে, এই সমস্যাগুলো আমি দেখেছি এমন অনেক ছেলে এবং মেয়ের মধ্যে। সুতরাং
তোমরা এটাকে মেনটেন করো। অবভিয়াসলি তোমরা এক্সেসিভ মাস্টারবেশনকে অ্যাভয়েড করো, অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। ওকে, নেক্সট এরপর কি, ডেলিভার ব্যাড কমেন্ট করা বা ব্যাড কমেন্টগুলোকে তোমরা দেখা সেগুলোকে বন্ধ করো। সেলফ কেয়ার, বন্ধুদের সাথে এইগুলো নিয়ে আলোচনা করা বন্ধ করো। এই বয়সে যেটা হয় সেটা বন্ধুদের সাথে খুব বেশি মানে গাঢ় আলোচনাতে যুক্ত হয়ে পড়ো তোমরা, যে বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষত এই বিষয়গুলো নিয়ে তো আরও রস খুঁজে পাও তোমরা, কিন্তু সেগুলো তোমাদের মেনটেন করতে হবে, তোমাদের চেষ্টা করতে হবে যে সেগুলোকে অ্যাভয়েড করার। ঠিক আছে, নেক্সট চলে আসি সেলফ কেয়ার। ইনস্টেড অফ ইউ ক্যান অলসো ইউজ ইউর ফোন টু অ্যাটেন্ড। ইয়েস, এগুলো না করে তোমরা ফোন সাইট না খুলে বা তোমরা ফোন না দেখে এই সময়টাতে তোমরা অবভিয়াসলি পজিটিভ কাজকর্ম করো, ক্রিয়েটিভ কোনো লেকচার দেখো, অনলাইন কোর্সেস দেখো, এনি ক্রিয়েটিভ ওয়ার্ক, অনলাইন কোর্স পারচেস করো। যে ইউটিউব আমার ফোনে কিছু করার নেই, সুতরাং আমি অফলাইনে পড়তে যাচ্ছি, আমার কাছে এক্সেসিভ মানি আছে, আমি খুব বড়লোক বাড়ির ছেলে, আমার কাছে 3000 5000 টাকাটা কোনো ব্যাপার নয়। তুমি অনলাইন কোর্স কিনে রাখো, একটা নিটের বা একটা WBJEE বা একটা JEE মেনের বা বোর্ডসের জন্যই একটা কোর্স কিনে রাখো। যেমন আমাদের চ্যানেলে তোমরা আগুন ব্যাচ বোর্ডসের ক্লাস 12-এর কোর্স পাবে। তোমরা যদি ক্লাস 12-এ পড়ো, তোমাদের হাতে যদি টাকা থাকে এবং এক্সেসিভ তোমরা ফোনটাকে যদি বাজেভাবে ব্যবহার করছো এটা মনে হয়, তাহলে তোমরা কোর্স কিনে নাও, সেখানে এনগেজ হয়ে যাবে। যে সময়টা তোমরা বাড়ি থাকছো সেলফ স্টাডির জন্য, তোমরা কোর্স থেকে পড়াশুনো করতে পারছো। আশা করি বোঝা গেল। নেক্সট আমরা এরপর চলে যাচ্ছি হাউ বিকাম এ স্টুডেন্ট ইমোশনালি স্ট্রং। কিভাবে একজন স্টুডেন্ট ইমোশনালি স্ট্রং হবে। তাহলে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। ফার্স্ট ফিজিক্যাল, অর্থাৎ ফিজিক্যালটা তোমরা কিভাবে মেনটেন করবে। সেকেন্ড, তোমরা সেক্সুয়াল জায়গাটাকে কিভাবে মেনটেন করবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ইমোশনালি স্ট্রং। আচ্ছা, সেক্সুয়াল স্ট্রংয়ে আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যে মহাত্মা গান্ধীর একটা খুব দারুণ উক্তি আছে, যে বুড়া মাত সোচো বুড়া মাত দেখো বুড়া মাত কাহো। তো এটাকে আমি খুব বুড়া মাত সোচো এটা না বলে আমি বলতে চাই যে আচ্ছে দেখো, আচ্ছে সোচো এবং আচ্ছে রাহো। তার কারণ তোমরা পজিটিভ থাকো, পজিটিভ রাখো এবং পজিটিভ ভাবো। এটা হলেই দেখবে যে তোমাদের মধ্যে নেগেটিভিটি বাসা বাঁধবে না, নেগেটিভিটি আসবে না। তাই পজিটিভ ভাবনাটা খুব ইম্পর্টেন্ট এই সেক্সুয়াল হেলথের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট ইমোশনালি কিভাবে স্ট্রং থাকবে। Pay attention to your own emotion and focus on your goal or aim. তুমি প্রথমে তোমাকে যেটা ভাবতে হবে যে তোমার যে জায়গাটা যেটা তুমি নিজে তৈরি করতে চাইছো সেটা কেউ তৈরি করে দেবে না, তোমাকেই তৈরি করতে হবে। তাই তোমাকে ফোকাস থাকতে হবে এবং এই ফোকাস থাকার জন্য তুমি মেডিটেশন করতে পারো, তুমি তোমাকে নিজেকে আয়নার সামনে বারবার দাঁড় করাতে পারো, কিন্তু তুমি নিজের যে জায়গাটা সেখানে ফোকাস করো, তাহলে দেখবে তুমি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছো এবং তুমি অনেক বেশি ফোকাসভাবে তোমার গোল বা তোমার এইমের জন্য কাজ করতে পারছো। লার্ন টু অ্যাপ্রোচ প্রবলেমস ইন এ কনস্ট্রাকটিভ ওয়ে। প্রবলেমগুলোকে তুমি খুব কনস্ট্রাকটিভ ওয়েতে দেখো, শেখো এবং জানো। প্রবলেমগুলো যেগুলো তোমার অ্যারাইজ হচ্ছে, সেই প্রবলেমগুলোর মধ্যে আমি বারবার করে এটা বলছি যে ঠিক এবং ভুলের পার্থক্য বুঝতে শেখো। অর্থাৎ প্রবলেমগুলোকে নিয়ে জাস্টিফাই করো যে এই প্রবলেমগুলোর সলিউশন কি হতে পারে। প্রবলেম নিয়ে পড়ে না থেকে প্রবলেমগুলোর সলিউশন কিভাবে বের করা যেতে পারে সেটা নিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে তুমি ভাবো। ঠিক আছে, ইনক্রিজ অর ডেভেলপ পাওয়ার, লেট ইন গো। তুমি সবসময় চেষ্টা করবে তোমার ভিতরে যে পাওয়ারটা আছে, তোমার ভিতরে যে ক্ষমতাটা আছে সেটাকে ডেভেলপ করা বা সেটাকে ইনক্রিজ করা। অর্থাৎ তোমার মধ্যে যে পজিটিভিটিগুলো আছে সেই পজিটিভিটিগুলোকে নিয়ে তুমি ইনক্রিজ করো এবং এগিয়ে চলো। স্পেন্ড এ কোয়ালিটি টাইম উইথ ইউর প্যারেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড ইউর সেলফ অলসো। ইমোশনালি স্ট্রং থাকার এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তোমার যে সময়টুকু তুমি এক্সট্রা পাচ্ছ, যে সময়টুকু তোমার হাতে অতিরিক্ত আসছে, সেই সময়টাতে তুমি তোমার বাবা মা, তোমার ভালো বন্ধু বান্ধব এবং তোমার ফ্যামিলির সাথে সময় কাটাও, কোয়ালিটি টাইম কাটাও। তাতে অনেক বেশি ইমোশনালি স্ট্রং হওয়ার জায়গা তৈরি হয়। ঠিক আছে, ডু সামথিং দ্যাট ইউ লাইক টু ডু। অর্থাৎ তুমি এমন কিছু করো যেটা এক্স্যাক্টলি তুমি ভালোবাসো এবং সেটা অবভিয়াসলি পজিটিভ কিছু, সেটা যেন নেগেটিভ কিছু না হয়। অর্থাৎ তুমি গান শোনো, অবভিয়াসলি খুব ভালো গান আমাদেরকে অনেক ভালো মেডিটেশনে সহায়ক। আমি মনে করি যে গান একটা বড় মেডিটেশন। যদি সেটা
অবভিয়াসলি ভালো চয়েস হয়, অর্থাৎ তুমি রবীন্দ্রসঙ্গীত শোনো, অবভিয়াসলি বিটিএস নয়, ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত শোনো, রবীন্দ্রসঙ্গীত দেখো, শোনো, যে তোমার মধ্যে একটা মনের মধ্যে একটা আলাদা ভালোবাসা তৈরি হবে, মনের মধ্যে একটা আলাদা শান্ত ভাব তৈরি হবে। তুমি যে কোনো গজল শোনো, সেগুলো দেখো, তোমাকে কিন্তু ভিতর থেকে অনেক শান্ত করে তুলবে, তো সেগুলো করো। এমন অনেক ইংরেজি গানও আছে যেগুলো তোমাকে অনেক বেশি শান্ত করে, বব ডিলানের কোনো গান শোনো, কিন্তু অবভিয়াসলি খুব র্যাপ সং বা এই ধরনের গানগুলোকে এই বয়সে একটু অ্যাভয়েড করো, তার কারণ মেডিটেশনের জন্য এই ধরনের গান অবভিয়াসলি তুমি চয়েস করতে পারো এই ধরনের গান, কিন্তু মেডিটেশন বা নিজেকে শান্ত করার জন্য এমন গান শোনা উচিত যেগুলো সফট, সেই ধরনের গান কিন্তু তুমি শুনতে পারো। আমি তোমাকে রিকমেন্ড করতে পারি এমন অনেক গায়ক, যেমন অনুপম রায়, কবির সুমন, তুমি এই ধরনের গায়কদের গান শোনো, দেখো একটা আলাদা জায়গা পাবে বাংলাতে। এবং অবভিয়াসলি রূপঙ্কর বাগচি বা এনারা তো আছেন, শ্রীকান্ত আচার্য, যারা রবীন্দ্রসঙ্গীতের জন্য বিখ্যাত, ঠিক আছে। চলো নেক্সট, এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট পয়েন্ট। আমাদের নেক্সট পয়েন্ট কি হয়ে যাচ্ছে, হাউ বিকাম এ স্টুডেন্ট সোশ্যালি ইন্টেলিজেন্স অর গুড অর ওয়েল বিইং, অর্থাৎ আমি এডুকেশন বা পড়াশোনার জন্য যেমন আমাকে ইমোশনালি স্ট্রং থাকা দরকার, সেক্সুয়ালি স্ট্রং থাকা দরকার এবং ফিজিক্যালি স্ট্রং থাকা দরকার, এগুলো থাকলে আমি খুব ফোকাসভাবে পড়াশোনাটা করতে পারবো, ঠিক একই রকমভাবে কিন্তু আমাদের সোশ্যালি স্ট্রং থাকাও দরকার। অর্থাৎ যদি আমাদের সোশ্যাল কানেকশান ডিলে হয়, সোশ্যাল কানেকশানটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের মধ্যে ডিপ্রেশন তৈরি হতে পারে এবং সেই ডিপ্রেশন বাসার মধ্যে আমাদের কিন্তু ফোকাস নষ্ট করতে পারে। তাই সোশ্যাল ইমপ্রুভমেন্টের জন্য তুমি কি করতে পারো, তুমি অবভিয়াসলি তোমার কমিউনিকেশন স্কিলকে বাড়াতে হবে। এখানে দেখো সবগুলোই লেখা আছে, পে অ্যাটেনশন ইওর ওন ওয়ার্ক, নিজের কাজে ধ্যান দাও, এফেক্টিভ লিসেনিং, শোনো, অর্থাৎ আমি ভালো বক্তা হওয়ার জন্য আমি মনে করি ভালো শ্রোতা হওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে যে আমি তোমাদের এই 15 বা 20 মিনিট ধরে বকছি তোমাদের সাথে, আমি ডেলিভার করছি কিছু কথা আমার, অর্থাৎ আমি বক্তা হিসাবে তোমাদের সাথে কথা বলছি। আমি জানি না আমি কতটা ভালো বক্তা, কিন্তু আমি এটা বিশ্বাস করি আমি খুব ভালো শ্রোতা। তার কারণ কেউ যখন কোনো কথা বলে আমি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, আমি নিজেকে এটা ইমপ্রুভ করার চেষ্টা করি, তার কারণ ভালো শ্রোতা হলেই ভালো বক্তা হওয়া যায়। তো তোমরাও কিন্তু চেষ্টা করবে যে অন্যের কথাগুলোকেও ইম্পর্টেন্স দিয়ে শোনা। এমন অনেক ছেলে মেয়ে হয় যারা কথা শুনতে চায় না, শুধু কথা বলতে অভ্যস্ত, মানে কথা বলে যেতেই চাই, কিন্তু এটা দেখবে তোমার অপর দিকে যে মানুষটা আছে, যে কথা বলছে এবং তুমি শুনছো না, তার ক্ষেত্রে কিন্তু তোমার প্রতি তার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হবে, ঠিক আছে। তো গ্রেট কনভারসেশন, ম্যানেজ ইওর ইমপ্রেশন নট আর্গুইং, কন্ট্রোল ইওর অ্যাঙ্গার, রাগকে কন্ট্রোল করো, এটা খুব গুরুত্বপূর্ণ। রাগকে যে কন্ট্রোল করতে পারে, রাগকে যে দমিয়ে দিতে পারে, সেই কিন্তু বিচক্ষণ এবং সেই কিন্তু অনেক ভালো মানুষ হয়ে যায়। মানে এই একটা গুণ থাকলেই আমরা অনেকটা এগিয়ে থাকতে পারি। সো সাম রেসপেক্ট টু অল পিপল ইন ইউর সোসাইটি, সোসাইটির সমস্ত মানুষকে রেসপেক্ট করো। ইন্টেলেকচুয়ালের ক্ষেত্রে স্টে কুরিয়াস অ্যান্ড ওপেন মাইন্ডেড, সবসময় ফ্রি মাইন্ডেড হও। অনেকে এমন মাইন্ড থাকে যে আমি সব জানি, আমি যা জানি সেটাই ঠিক, তার বাইরে কিছু শুনবো না। না, আমার মনের মধ্যে একটা জায়গা রাখতে হবে যে আমি সব ক্ষেত্রে ঠিক নয়, আমি ভুলও হতে পারি এবং আমাকে যেটা অপর দিক থেকে যে মানুষটা বলছে তিনি ঠিকও হতে পারে, সুতরাং তার কথাকে শুনতে হবে আমাকে। আর তার জন্য কি দরকার, একটা ওপেন মাইন্ড, ইগো ত্যাগ করা দরকার। অনেকে ইগোসেন্ট্রিক হওয়ার কারণে এটা পারে না। আস্ক কোশ্চেন, প্রশ্ন করো অবভিয়াসলি। সিক আউট নিউ আইডিয়াস অ্যান্ড এক্সপ্যান্ড ইউর ইন্টেলেকচুয়াল হরাইজনস, তুমি নতুন আইডিয়াকে ইনভেন্ট করো, নতুন আইডিয়াকে তুমি তোমার মধ্যে উদ্ভাবন করো এবং অবভিয়াসলি তুমি তোমার এক্সপ্যান্ডটাকে আরও বেশি, ইন্টেলেকচুয়াল হরাইজন এক্সপ্যান্ডটাকে আরও বেশি বিস্তার করো। মেক এ রিডিং হ্যাবিট, একটা পড়ার অভ্যেস তৈরি করো, এটা কন্টিনিউয়াস পড়ার ফলেই হবে, এটা একটা অভ্যাস, সুতরাং এটা সময় দিতে হবে। অ্যান্ড এনহ্যান্স ইউর এবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি, অর্থাৎ কথা বলার দক্ষতার অর্জন করো। চ্যালেঞ্জ ইউর সেলফ বাই টেকিং কোর্সেস দ্যাট পুশ ইউ আউটসাইড ইউর কমফোর্ট জোন, এমন অনেক অনলাইন কোর্স এই মুহূর্তে অ্যাভেলেবেল যেগুলো কিন্তু তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বের করে দিতে অনেক বেশি সাহায্য করে। যদি তোমার প্রয়োজনীয়তা থাকে অবভিয়াসলি স্পোকেন ইংলিশের কোনো কোর্স তুমি করতে পারো, তবে অবভিয়াসলি তুমি যদি 11-12 স্টুডেন্ট হও আমি রিকমেন্ড করবো না, তার কারণ তোমার অনেক বেশি চাপ। তুমি যদি এইচএস পাস আউট স্টুডেন্ট হও তাহলে এটা তুমি করো, তোমার পড়াশোনার সাথে সাথে এটা করতে পারো। এই ধরনের কোর্সকে তুমি
ব্যবহার করতে পারো এবং তোমার নিজেকে পুশ করার জন্য এগুলো জরুরি। টেক অ্যাডভান্টেজ অফ একাডেমিক লেকচার অ্যান্ড সেমিনার। একাডেমিক লেকচার এবং সেমিনারগুলো অ্যাটেন্ড করার অনেক বেশি অ্যাডভান্টেজ আছে, এগুলো তুমি অনলাইনেও পেয়ে যাবে। যদি তোমার মনে হয় অফলাইন কোনো একাডেমিক লেকচার বা কোনো সেমিনার অ্যাটেন্ড করবে, সেটাও তোমরা করতে পারো। আমরা প্রত্যেক বছর একটা করে অফলাইন সেমিনার এই জন্যই রাখি যে যাতে করে তোমরা আসতে পারো এবং একটা কমিউনিকেশন তৈরি হয়। আমাদের লাস্ট ইয়ার অফলাইন সেমিনারটাও হয়েছে, তার সেই সেমিনারের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা এখানে লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা যাতে দেখে নিতে পারো। তোমরা দেখবে যে অনলাইনে দেখলেও অনেক বেশি এফেক্টিভলি তোমাদের অনেক এমন কিছু অজানা যেগুলো তোমাদের মধ্যে তোমরা জানবে এবং তোমাদের মধ্যে একটা ভালো স্কিল তৈরি হবে। আর অবভিয়াসলি অফলাইন যদি হয় সেটা তো অবভিয়াসলি খুবই ভালো। লার্ন ফ্রম এভরিথিং দ্যাট কুড বি নেচার, ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার। অর্থাৎ সব কিছু থেকে শেখার চেষ্টা করো, শেখার আগ্রহটাকে বাঁচিয়ে রাখো। শিখতে পৃথিবীতে মানুষ যতদিন থাকে ততদিন শেখে, যদি সেই মানুষের খিদে থাকে শেখা, তো সেই রকম মানুষ হওয়ার চেষ্টা করো। এই খিদেটাকে জাগিয়ে রাখো, শেখার খিদেটাকে জাগিয়ে রাখো এবং মনে রেখো যে জ্ঞানী তারাই যারা কন্টিনিউয়াসলি শিখতে থাকে। কিছু জিনিস শিখে গিয়ে আমি নিজেকে জ্ঞানী বলে ধার্য করে নেওয়া সেটা ঠিক নয়। ঠিক আছে, তাহলে এই ছিল একদম কম্প্যাক্ট একটা বিষয় নিয়ে আলোচনা যে কিভাবে তোমরা হেলথ এবং এডুকেশনকে মেনটেন করবে, অর্থাৎ হেলথের পাশাপাশি বা এডুকেশনের পাশাপাশি হেলথকে মেনটেন করবে। দেখো, সাস্টেনেবল গ্রোথ বলে একটা কথা আছে, অর্থাৎ লং টাইম টিকে থাকা। তুমি আজকে 2 বছর খুব পড়লে, পড়াশুনো করলে, হেলথকে নজরআন্দাজ করলে না, হেলথকে সময় দিলে না, তারপর 3 বছরের মাথায় তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে, তোমার সমস্ত পড়াশোনাগুলো ডুব করে জলে পড়ে যাবে। তাই অবভিয়াসলি যদি তুমি এডুকেশনের পাশাপাশি হেলথকে মেনটেন করতে পারো, তাহলেই দেখবে তুমি সাস্টেনেবল গ্রোথের জন্য একদম উপযুক্ত, অর্থাৎ তুমি লং টাইম এই কাজটা করে যেতে পারবে। 25 বছর 30 বছর বয়স থেকে ছেলে মেয়েদের মধ্যে হাজারটা রোগ বাসা বাঁধে। কেন বাঁধে? কেন ডাক্তারের পিছনে এত টাকা খরচ করতে হয়? এর একটাই কারণটা আর কিচ্ছু নয়, আমরা আমাদের জীবনটাকে ঠিকঠাকভাবে মেনটেন করি না। আমরা যদি আমাদের জীবনটাকে রুটিন মাফিক মেনটেন করি, আমরা যদি আমাদের এডুকেশন করে চিৎকার না করে অবভিয়াসলি এডুকেশন ফার্স্ট কিন্তু পাশে হেলথকেও রাখি, তাহলেই কিন্তু আমরা অনেকটা সময়, অনেকটা বয়স নিজেদেরকে স্ট্রংলি বাঁচিয়ে রাখতে পারি, নিজেদেরকে স্ট্রং থাকতে পারি। তোমরা দেখবে 100 বছর, 120 বছর, 110 বছর পর্যন্ত এমন অনেক মানুষ মাঝে মাঝেই পেপারে উঠে আসে যারা এখনও ফিট। কেন ফিট? দেখবে সে কেউ হয়তো যোগা করে, কেউ হয়তো নিরামিষাশী খাবার দাবারের কন্ট্রোল এনেছে, এভাবেই কিন্তু তারা ফিট, অর্থাৎ হেলথকে মেনটেন করে ফিট। তাই হেলথ মেনটেন করতে পারলে তুমিও কিন্তু 60 বছর বয়সে মিলিয়ন সমান হতে পারো। হেলথকে মেনটেন করতে পারলে তুমিও কিন্তু 40 বছর বয়সের MS ধোনি হতে পারো, সেভাবেই ছুটতে পারো। তুমিও কিন্তু হেলথকে মেনটেন করতে পারলে বিরাট কোহলি হতে পারো। হেলথকে মেনটেন করার চেষ্টা করো, তার কারণ তুমি যাই করো, তোমার ওয়ার্ক যাই হোক, তোমার কাজ যাই হোক, সেটা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড় যাই হোক, হেলথ মেনটেন করতে পারলেই কিন্তু তুমি রাজা, আর হেলথ মেনটেন করতে না পারলেই কিন্তু তুমি পাবে সাজা। তোমরা দেখবে অনেক বড় বড় মানুষ যারা হেলথ অর্থাৎ ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল, কিন্তু পরবর্তীতে তারা শুধু ফিজিক্যালি নিজেদেরকে হেলথ কনসাস না হওয়ার জন্য তারা কিন্তু চলে গেছে পৃথিবী থেকে, বা তারা কিন্তু নিজেদেরকে হারিয়ে ফেলেছে। তোমরা দেখো দিয়াগো মারাদোনা, একই কেস। সুতরাং তোমাদের হেলথকে একদম ঠিকঠাক রাখতে হবে, হেলথকে একদম প্রপার রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। অবভিয়াসলি এগিয়ে যাও প্রত্যেকে। আশা করি এটা তোমাদের বাংলাতে ইউটিউবের প্রথম ভিডিও হতে চলেছে, যেটাতে ইন ডিটেলস হেলথ এবং এডুকেশন কিভাবে মেনটেন হবে সেটা নিয়ে বলা হয়েছে। তাই একটা অনুরোধ তোমাদের প্রত্যেকের কাছে যে এই ভিডিওটাকে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে দাও, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে ছড়িয়ে দাও যারা পড়াশুনো করছে এবং তারা কনফিউজড কিভাবে পড়াশোনার সাথে সাথে হেলথকে মেনটেন করবে। তারা কনফিউজ যে ডাক্তার তো হবেই, কিন্তু তার পাশাপাশি রোগী না হয়ে যায়। এই বিষয়গুলোকে তারা যদি মেনটেন করতে পারে, তারা যাতে একদম প্রপার ওয়েতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, তারা যেন একটা রুটিনকে মেনটেন করতে পারে, তারা যেন একদম
পড়াশোনার পাশাপাশি হেলথকে এগিয়ে নিয়ে সক্রিয় হতে পারে, এই সবটা কিন্তু এখন তোমাদের হাতে। আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করে দিলাম আজকের এই ভিডিওতে যে কিভাবে বাংলার প্রত্যেকটি ছেলে তারা এগিয়ে যাবে, বাংলার প্রত্যেকটি মেয়ে তারা এগিয়ে যাবে। এবার তোমাদের কাজ এই ভিডিওটাকে শেয়ার করা, তোমাদের কাজ বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দেওয়া, এবং তোমাদের আরও একটি কাজ, যদি মনে হয় এফেক্টিভ কাজ করছি, যদি মনে হয় বাংলার ছেলে মেয়েদের জন্য এসওই বাংলা আমিনুর স্যার নিজের সবটা উজাড় করে দিয়ে কাজ করছে, তাহলে অবভিয়াসলি এই ভিডিওটাকে প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে শেয়ার করো। অবভিয়াসলি এই ভিডিওটাকে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলটাকে এসওই বাংলাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সবাইকে আরও একবার। তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আর আমিনুর স্যার এখানে দাঁড়িয়ে থাকবে শুধু ম্যাথের লেকচার নিয়ে নয়, ওভারঅল সব কিছু তোমাদেরকে দেবে যতটা প্রয়োজনীয়। জয় হিন্দ।